হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমাদের সুয়েস অর্থাৎ সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সের অ্যানুয়াল স্কলারশিপ রিভিউ নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে অন্যান্য ইউনিভার্সিটি স্কলারশিপগুলো কিভাবে রিভিউ করা হয় সেটা নিয়ে আমি আলোচনা করব এবং ভিডিও শেষের দিকে আমি বলবো যে আপনারা কিভাবে সব রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনারা মেনটেন করেন তো সেক্ষেত্রে আপনার স্কলারশিপ থাকবে, বা আপনারা কি কি রুলস রেগুলেশন যদি আপনি না মানেন তাহলে আপনার স্কলারশিপ চলে যেতে পারে। ঠিক আছে? তো আমাদের এই বছরের সুয়েসে যে অ্যানুয়াল স্কলারশিপ রিভিউটা হয়েছে, তো এখানে অনেকেরই স্কলারশিপ সাসপেন্ড হয়ে গেছে বা আরো অনেকেরই স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে? তো অনেকেই ভাবতেন, বা এই বছর যারা জুনিয়র এখনো আসেন নাই ক্যাম্পাসে, অনেকেই আসতেছে। তো জুনিয়র যারা আছো তোমরা হয়তো ভর্তি হইছো এই কথাটা শুনে যে সুয়েসে স্কলারশিপ 4 বছরে থাকবে, হ্যাঁ, বা টিউশন ফি তোমরা 4 বছরে ফ্রি পাবো। তো এটা আসলে আগে ছিল, এখন আর নাই। ঠিক আছে? তো এখানে আসার পর তোমাকে অবশ্যই প্রত্যেক বছর যে তোমার যে 2টা সেমিস্টার হয় ওই 2টা সেমিস্টারের রেজাল্ট এবং সবকিছু মিলিয়ে তোমার স্কলারশিপ রিভিউ করবে। দেন যদি তোমার স্কলারশিপ থাকে তাহলে তোমাকে অ্যানাউন্স করবে। ঠিক আছে? তো গতকালকে আমাদের হচ্ছে যে 2023 এবং 24-এর হচ্ছে অ্যানুয়াল স্কলারশিপ রিভিউ হয়েছে। তো এখানে আহ দেখেন লেখা আছে যে যাদের স্কলারশিপ আছে এইগুলো হচ্ছে তাদের হচ্ছে যে রোল নাম্বার, এবং নিচের দিকে যাদের স্কলারশিপ চলে গেছে তাদের হচ্ছে রোল নাম্বার দেওয়া আছে। The following student didn't pass and his or her scholarship is suspended. এখানে যাদের রোলস আছে এদের হচ্ছে স্কলারশিপটা সাসপেন্ড করে দিছে, এবং নিচে আরো কিছু রোল আছে এগুলো হচ্ছে স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেছে। তো সাসপেন্ড হয়ে গেছে প্রায় 14 জনের মতো এবং স্কলারশিপ ক্যান্সেল হয়েছে প্রায় 26 জনের মতো। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আমি এখন একটু আলোচনা করব। আমাদের সুয়েসে আগে খুব একটা স্কলারশিপ যাইতো না বললেই চলে, হ্যাঁ, কিন্তু এখন স্কলারশিপটা একটু হার্ড করে ফেলতেছে প্রায় সব ইউনিভার্সিটিতে এরকম, চায়নাতে শুধু সুয়েস না অন্য ইউনিভার্সিটিতেও সেম অবস্থা। তো আমাদের সুয়েসে যেটা করে সেটা হচ্ছে যে আপনার 2টা সেমিস্টার অর্থাৎ প্রত্যেক বছর রিভিউ হয়। একটা বছরে যেহেতু 2টা সেমিস্টার থাকে 2টা সেমিস্টারে রিভিউ করা হয়। 2টা সেমিস্টারে আপনার কিরকম পারফরমেন্স, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে আপনার পাস মার্ক, হ্যাঁ, গ্রেড সবকিছু দেখে তারা হচ্ছে রিভিউ করে। এবং এর পাশাপাশি হচ্ছে যে কিছু কালচারাল অ্যাক্টিভিটিস থাকে, যেমন ড্রাগন বোট ফেস্টিভ্যাল, আরো বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস থাকে, এগুলোতেও জয়েন করতে হয়। ঠিক আছে? তো সবকিছু যখন আপনি অ্যাটেন্ড করবেন বা জয়েন করবেন, দেন হচ্ছে আপনার বছর শেষে হচ্ছে স্কলারশিপ রিভিউর জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হয়। ওখানে একটা ফর্ম দেয় এবং ওখানে বলতে হয় যে আপনি সারা বছর কিভাবে করছেন, কি কি অ্যাক্টিভিটিসতে জয়েন করছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে যে ওখানে বলতে হয়। এরপরই টিচাররা হচ্ছে যে স্কলারশিপটা রিভিউ করে এবং রিভিউ করে রেজাল্ট দেয় যে কাদের কাদের স্কলারশিপ আছে এবং কাদের কাদের স্কলারশিপ নাই। তো এই জন্য বলতেছি যারা চায়নাতে আসবেন তারা অবশ্যই পড়াশোনার মন মানসিকতা নিয়ে আসবেন। যদি আপনার স্কলারশিপ চলে যায়, হ্যাঁ, যেমন হচ্ছে আমি একটু আগে দেখাইলাম যাদের স্কলারশিপ সাসপেন্ড হয়ে গেছে, তো এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন ভাইয়া যাদের স্কলারশিপ সাসপেন্ড হয়ে গেছে তাদের কি অবস্থা হবে। তো যাদের স্কলারশিপ সাসপেন্ড করে দিছে ইউনিভার্সিটি থেকে তাদেরকে হচ্ছে 1 বছরের যে টিউশন ফি আমাদের, হ্যাঁ, যেটা গভর্নমেন্ট থেকে পেমেন্ট করা হয়, তো সেটা হচ্ছে নিজেকে পেমেন্ট করা লাগবে। তো 1 বছরের অর্থাৎ 2টা সেমিস্টারের টিউশন ফি টোটাল হচ্ছে 20,000 RMB। ঠিক আছে? তো সাসপেন্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে সে চাইলে বাসা চলে যেতে পারে, এবং যদি এখানে সে পড়াশোনা কন্টিনিউ করতে চায় তাহলে অবশ্যই তাকে 20,000 RMB পে করতে হবে। এখন 20,000 RMB কিন্তু আসলে খেলা কথা না। ঠিক আছে? 20,000 RMB প্রায় বাংলাদেশি টাকায় 3,40,000 বা 3.5 লাখ টাকা এরকম। ঠিক আছে? তো এই পরিমাণ টাকাটা হচ্ছে দেওয়া আসলে অনেকের ফ্যামিলিতেই পসিবল না, কারণ চায়নাতে যারা আসে প্রায় সবাই হচ্ছে প্রায় মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই আসে। ঠিক আছে? খুব কমই আছে যাদের হচ্ছে যে ফ্যামিলি অনেক বেশি হচ্ছে যে সামর্থ্য আছে যে এই টাকাগুলো হচ্ছে দেওয়ার। ঠিক আছে? তো এই জন্য একবার যদি স্কলারশিপ আপনার চলে যায় তো সেক্ষেত্রে হচ্ছে যে টিচারদের হাত পা ধরে বা রিকোয়েস্ট করে কোনো লাভ নাই। ঠিক আছে? যাদের স্কলারশিপ গিয়েছে তার মধ্যে আমার একজন আছে রুমমেট, হ্যাঁ, সে তারও স্কলারশিপ গেছে। আমরা টিচারকে জিজ্ঞেস করছিলাম কেন গেছে, তো সেক্ষেত্রে টিচার কোনো রিজনস দেখায়নি, জাস্ট বলছে যে তোমার অ্যাটেন্ডেন্স কম আছে, অ্যাটেন্ডেন্স কম থাকার কারণে তোমার স্কলারশিপ চলে গেছে। ঠিক আছে? তো যারা আসতেছেন চায়নাতে তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন, কারণ একবার যদি স্কলারশিপ চলে যায়, টিউশন ফি 10,000 RMB হোক বা 20,000 RMB হোক, তো সেক্ষেত্রে এই টাকাটা দেওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। আর যাদের স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেছে তাদের হচ্ছে সুয়েসে আর পড়ার হচ্ছে কোনো চান্স নেই, তারা হচ্ছে একদম চলে যেতে হবে। ঠিক আছে? তো ক্যান্সেল যাদের হয়ে গেছে তারা অলরেডি অনেক ইউনিভার্সিটি চলে গেছে বা অনেকে আসেন নাই, এরকম বেশিরভাগ। কিন্তু যারা সাসপেন্ড হয়েছে তারা অলরেডি হচ্ছে এখানে পড়াশোনা করতেছে এবং অনেকেই অনেক ভালোভাবে পড়াশোনা করতেছে, কিন্তু তারপরও
সাসপেন্ড হয়ে গেছে। এটা আসলে কপাল খারাপ বা ভাগ্য আর কি, ঠিক আছে? কারণ অ্যাটেন্ডেন্স সবারই মোটামুটি ভালো অ্যাটেন্ডেন্স থাকে, অ্যাটেন্ডেন্স কম থাকার কথা না, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে কিছু কারণ বলবো যে কারণগুলোর কারণে আপনার স্কলারশিপ চলে যেতে পারে, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, আপনারা যখন চায়নাতে অ্যাডমিশন নেন তখনই কিন্তু বলে দেয় যে 90% অ্যাটেন্ডেন্স রাখতে হবে, ঠিক আছে? তো 90% অ্যাটেন্ডেন্স এটা রাখা খুবই ইজি ব্যাপার। আপনি রেগুলার ক্লাসে গেলেই আপনার অ্যাটেন্ডেন্স হয়ে গেল, ঠিক আছে? হয়তো দু একটা ক্লাস মিস দিতে পারেন, এবং যখন আপনি ক্লাসটা মিস দিবেন তখন অবশ্যই আপনার ক্লাস টিচারের কাছে, হ্যাঁ, বা আপনার যে কাউন্সিলর আছে তার কাছ থেকে আপনি ছুটি নিতে পারেন, ঠিক আছে? আপনি হয়তো অসুস্থ থাকার কারণে হয়তো ক্লাসে যাইতে পারতেছেন না, তো আপনি কাউন্সিলরকে বা আপনার ক্লাস টিচারকে জানালে সে আপনাকে ছুটি দিবে। তো সেক্ষেত্রে আপনার এখানে কোনো সমস্যাই হচ্ছে না। কিন্তু আপনি ছুটি না নিয়ে যদি ক্লাসে না যান, তো সেক্ষেত্রে আপনার এখানে ক্লাস যে অ্যাটেন্ডেন্স মার্কটা আছে সেটা কমে যাবে, ঠিক আছে? এবং এখানে 90% অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনাকে রাখতেই হবে, ঠিক আছে? এখন আপনি যদি অ্যাটেন্ডেন্স রাখেন 50% বা 70%, তো সেক্ষেত্রে অনেক সময় আপনাকে টিচার পরীক্ষায় বসতে দিবে না, আপনাকে পরীক্ষা দিতে দিবে না, ঠিক আছে? তো এই জন্য অ্যাটেন্ডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাটেন্ডেন্সের উপর মার্কস থাকে। প্রত্যেক সেমিস্টারে অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস থাকে, এবং এই মার্কসটা হচ্ছে ফাইনাল এক্সামে যোগ হয়, ঠিক আছে? আপনার যদি অ্যাটেন্ডেন্স খুব কম থাকে তাহলে আপনার পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে হবে, তাহলে আপনি ওই পরীক্ষায় যে ভালো নাম্বার পাইছেন ওই নাম্বার দিয়ে এই অ্যাটেন্ডেন্সের মার্কসটা পুষায় নিতে পারবেন। এখন আপনি যদি পরীক্ষা খারাপ করেন প্লাস অ্যাটেন্ডেন্সও নাই, তো সেক্ষেত্রে আপনি ফেল করে যেতে পারেন, ঠিক আছে? ফেল হওয়ার একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে যে ফেল করলে স্কলারশিপ চলে যেতে পারে, ঠিক আছে? অনেক ইউনিভার্সিটিতে খুবই হার্ড কন্ডিশন, আপনি ফেল করতেই পারবেন না, যে ফেল করলেই আপনার স্কলারশিপ চলে যাবে। এবং চায়নাতে ফেল করা হচ্ছে যে খুবই কঠিন একটা বিষয়, ঠিক আছে? তো যারা একদমই পড়াশোনা করেন না তাদের হচ্ছে যে ফেল হয়ে যেতে পারে, ঠিক আছে? পড়াশোনা করেন না বলতে এরকম, এটা হচ্ছে এরকম যে একটা ক্লাস হচ্ছে বা ক্লাস টিচারের ক্লাস নিচ্ছে, তো সেখানে আমি যাইতেছি আসতেছি, ঠিক আছে, কোনো পড়াশোনা করতেছি না। তো এরকম ক্ষেত্রে আপনি ইজিলি ফেল হয়ে যাবেন, বা হোমওয়ার্ক করতেছি না, ঠিক আছে, এরকম আর কি। কিন্তু আপনি যদি অল্প একটু পড়াশোনা করেন, একটু রেগুলার যে 2 ঘন্টা করে পড়াশোনা করেন, তাহলে এমনি পাশ করে ফেলবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে পাশ করতে হবে অবশ্যই, ঠিক আছে? এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনাকে ফেল করাই যাবে না, ফেল করলেই আপনার স্কলারশিপ চলে যাবে, ঠিক আছে? এবং আমাদের ইউনিভার্সিটিতে ফেল করলে আপনি একবার রিটেক দেওয়ার চান্স পাবেন, অর্থাৎ আপনি ফেল করলে আপনার একটা চান্স আছে রিটেক দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার স্কলারশিপ চলে যাবে না। কিন্তু স্কলারশিপ রিভিউ এটা হচ্ছে টিচারদের উপর ডিপেন্ড করে। যদি স্কলারশিপ রিভিউ গিয়ে আপনার হচ্ছে যে স্কলারশিপ চলে যায় ফেল থাকার কারণে বা অ্যাটেন্ডেন্স কম থাকার কারণে, এটা হচ্ছে যে টিচারদের উপরই ডিপেন্ড করে। কিন্তু আপনি চেষ্টা করবেন যেন আপনার ফেল না থাকে, সবগুলো সাবজেক্টে যেন পাস থাকে, ঠিক আছে? এবং এখানে চায়নাতে হচ্ছে পাস মার্ক হচ্ছে 60%, হ্যাঁ, এবং 60% হচ্ছে আপনার ওভারঅল সবকিছু মিলে যোগ হয়। আপনার হচ্ছে ক্লাস পারফরমেন্স, অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, এবং আপনার প্রেজেন্টেশন যদি থাকে সেটা, এবং হোমওয়ার্ক, হ্যাঁ, দেন হচ্ছে ফাইনাল এক্সাম, সবকিছু মিলে 60%, ঠিক আছে? তো আপনার কতগুলো মার্কস এখানে যোগ হচ্ছে। এই সেমিস্টারে হচ্ছে আমাদের মেশিন লার্নিং একটা হচ্ছে যে কোর্স ছিল। তো টিচার হচ্ছে অলরেডি আমাদের মানে ফাইনাল এক্সামের আগেই প্রায় 55% হচ্ছে মার্কস দিয়ে দিছে, ঠিক আছে? কিভাবে দিছে যে ওনার হচ্ছে হোমওয়ার্ক ছিল, তারপর অ্যাটেন্ডেন্স মার্কস ছিল মেবি 50%, ঠিক আছে? সরি, 15% হচ্ছে যে অ্যাটেন্ডেন্স মার্ক ছিল, এবং হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে, এবং প্রেজেন্টেশন ছিল, প্রজেক্ট ছিল একটা, ঠিক আছে? তো এইগুলো মিলাই হচ্ছে প্রায় 55% হচ্ছে যে আমরা পরীক্ষা দেওয়ার আগেই হচ্ছে যে উনি আমাদের মার্কস দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তো এরকম আর কি, যে প্রত্যেকটা সেমিস্টারে বা প্রত্যেকটা সাবজেক্টেই দেখবেন যে আপনার অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স, ঠিক আছে, প্রেজেন্টেশন, হ্যাঁ, হোমওয়ার্ক, এগুলো মিলিয়ে অনেকটা হচ্ছে যে মার্কস চলে আসে। শুধুমাত্র ফাইনাল এক্সামে হালকা একটু পড়াশোনা করলে বা একটু ভালোভাবে পরীক্ষা দিলেই হচ্ছে আপনি পাস করে ফেলতে পারেন, ঠিক আছে? তো যেই বিষয়টাতে ছিলাম যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে আপনি ফেল করলেই আপনার স্কলারশিপ চলে যাবে, এবং এটা আপনি যখন ফার্স্ট ইয়ারে থাকবেন টিচার আপনাকে জানাই দিবে, ঠিক আছে? এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে, যেমন আমাদের ইউনিভার্সিটিও, আপনি ফেল করলে রিটেক দেওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে আপনি একটু টেনশন ফ্রি থাকতে পারেন আর কি, যে ফেল হয়ে গেলেও আপনি একবার রিটেক দিতে পারবেন। কিন্তু যাদের ইউনিভার্সিটিতে ফেল করলে স্কলারশিপ চলে যাবে তাদের ক্ষেত্রে খুবই সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে এবং খুবই সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে? কারণ ফেল করলেই আপনার স্কলারশিপ চলে গেলেই আপনি আর হচ্ছে যে এখানে পড়াশোনা করতে পারবেন না। যদি আপনি এখন পেমেন্ট করতে পারেন 20,000 RMB, হ্যাঁ, বা কিছু কিছু ইউনিভার্সিটিতে 18,000 RMB হচ্ছে টিউশন ফি হয়ে থাকে, তো আপনি যদি এই টাকাটা পেমেন্ট করতে পারেন তাহলে তো আপনি পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে যে এতগুলো টাকা এখানে দিতে পারবে না, ঠিক আছে? এরপর যে কারণটা সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে,
হ্যাঁ, এইগুলো অবশ্যই আপনাকে মানতে হবে, ঠিক আছে? ইউনিভার্সিটির যে রুলস সেগুলো তো ওই অ্যাটেন্ডেন্স থাকেই। তারপরে আপনার বিহেভিয়ার, আপনার ব্যবহার সবসময় ঠিক রাখতে হবে, ঠিক আছে? প্লাস হচ্ছে যে পরীক্ষাগুলো হবে আপনি অবশ্যই আপনি হচ্ছে যে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, হ্যাঁ? আপনি পরীক্ষায় যদি অ্যাবসেন্ট করেন তো সেক্ষেত্রে টিচার হয়তো আপনাকে কোনো একটা অ্যাকশন নিতে পারে, ঠিক আছে? তো আপনি যদি পরীক্ষায় অ্যাটেন্ড করতে না পারেন হয়তো কোনো একটা কারণে, তো সেক্ষেত্রে আপনি টিচারকে আগেই সেটা জানাবেন এবং লিভ অ্যাপ্লিকেশন নেবেন, ঠিক আছে? যে আমি এই কারণে হচ্ছে পরীক্ষা দিতে পারতেছি না। তো সেক্ষেত্রে টিচার আপনাকে হয়তো ছাড় দিতে পারে। এবং চায়নার কিছু রুলস রেগুলেশন আছে, ঠিক আছে? ইউনিভার্সিটির বাইরেও আমরা যে চায়নাতে আসি, হ্যাঁ, এখানকার লাইফ লিড করতেছি, তো এখানে রাস্তায়, হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় হচ্ছে এদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। যদি চায়নার রুলস এবং রেগুলেশন আমরা না মানি তো সেক্ষেত্রে আমাদের স্কলারশিপ চলে যেতে পারে। এরপরে হচ্ছে আমরা যে ডরমেটরিতে থাকি, ডরমেটরিরও কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো মানতে হয়। ডরমেটরি ক্লিন রাখতে হয়, হ্যাঁ? এবং ডরমেটরিতে হচ্ছে যে রাত 12টার আগেই ঢুকতে হয়, হ্যাঁ? রাত 12টার পরে এসে ঢুকতে চাইলে হচ্ছে ঢুকতে পারবেন না, ঠিক আছে? এবং আমাদের ডরমেটরিতে খুব বেশি একটা রুলস নাই, কিন্তু অনেক ইউনিভার্সিটিতে অনেক রুলস থাকে। তো সেগুলো আপনারা যে ইউনিভার্সিটিতে যাবেন সেটা ইউনিভার্সিটিতে যাওয়ার পর বা ডর্মে পৌঁছানোর পর হচ্ছে জেনে নিবেন যে কি কি রুলস আছে, ঠিক আছে? আরেকটা কারণে স্কলারশিপ অনেক সময় চলে যায় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির কিছু অ্যাক্টিভিটিস থাকে। আমি ভিডিও শুরুর দিকে বলছিলাম যে কালচারাল ফেস্টিভ্যাল, হ্যাঁ, ড্রাগন ফ্রুট ফেস্টিভ্যাল, হ্যাঁ, আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় যেগুলো হচ্ছে আমার এখন মনে পড়তেছে না। তো এগুলোতে আপনি জয়েন করবেন, ঠিক আছে? যদিও আমি খুব একটা জয়েন করি না, তো তারপর চেষ্টা করি হচ্ছে দু একটাতে জয়েন করার জন্য। কারণ আপনি যখন এই কালচারাল ফেস্টিভ্যাল বা বিভিন্ন অ্যাক্টিভিটিসতে জয়েন করবেন, অ্যাক্টিভিটিসে দেন আপনি যখন বছর শেষে স্কলারশিপ যখন আপনার রিনিউ হবে বা স্কলারশিপ রিভিউ হবে, তখন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন ওখানে লিখতে পারবেন যে আমি এই অ্যাক্টিভিটিসগুলো পালন করছি গত সেমিস্টারগুলোতে, বা এই প্রোগ্রামগুলোতে হচ্ছে আমি জয়েন করছিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে টিচার আপনাকে ভালো নজরে দেখবে যে না, সে অ্যাক্টিভ। এরপর একটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে এইচএসকে। তো এইচএসকে এর কারণে অনেকেরই স্কলারশিপ চলে যায়, ঠিক আছে? তো অন্যান্য ইউনিভার্সিটির বিষয়ে বা ব্যাপারগুলো আমি জানি না এখনো। যেটা জানি সেটা হচ্ছে যে ব্যাচেলরের পরে অবশ্যই আপনাকে এসএসকে 4 সার্টিফিকেট জমা দিয়ে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট নিতে হবে। কিন্তু আমাদের ইউনিভার্সিটি ওই রুলসটা তো আগে থেকেই ছিল, কিন্তু আরো একটা নতুন রুলস এখানে যোগ করছে। সেটা হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করবেন, ঠিক আছে? বা অলরেডি একটা ফার্স্ট ইয়ার এখানে ব্যাচ আছে এবং আরো একটা নতুন ব্যাচ আসতেছে যেটা এখন আসেনি, ঠিক আছে? তো ফার্স্ট ইয়ারে যখন আপনি থাকবেন, অর্থাৎ আপনার ফার্স্ট ইয়ার শেষ হওয়ার, হ্যাঁ, পরপরই আপনাকে এসএসকে 3 দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যখন সেকেন্ড ইয়ারে উঠবেন, সেকেন্ড ইয়ারের হচ্ছে আপনার মার্চ এপ্রিল বা মে এর আগেই হচ্ছে এসএসকে 3 আপনাকে মাস্ট বি পাস করতে হবে, ঠিক আছে? তো এসএসকে 3 আপনি যদি পাস না করতে পারেন, হ্যাঁ, সেকেন্ড ইয়ারের হচ্ছে যে মে মাসের মধ্যে, তাহলে আপনার স্কলারশিপ চলে যেতে পারে, ঠিক আছে? তো এইটা টিচার আছে খুব সিরিয়াস ভাবে আমাদের বলছে। এখনো হচ্ছে আমরা জানি না যে হ্যাঁ আসলে ফেল করলে স্কলারশিপ চলে যাবে। যদি টিচাররা আসলে সিরিয়াসলি এই বিষয়টা বলে থাকে তাহলে যারা ফেল করবে তাদের স্কলারশিপ থাকবে না, ঠিক আছে? সুয়েসে আমাদের এটা নিয়ম করা হয়েছে। এবং আপনি যখন সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠবেন, থার্ড ইয়ারের হচ্ছে আপনার মে মাসের মধ্যে এসএসকে 4 পাস করে ফেলতে হবে। আপনি থার্ড ইয়ারের মে মাসের মধ্যে যদি এসএসকে 4 পাস করতে না পারেন তাহলে আপনার স্কলারশিপ চলে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কিছুদিন আগেই হচ্ছে রুলস করছে এবং আমাদের টিচাররা মিটিং ডেকে বলে দিছে, সবকিছু ক্লিয়ার ভাবে বলে দিছে যে তোমরা এখনই প্রিপারেশন নাও। যদি এসএসকে 4 তোমরা পাস করতে না পারো তাহলে তোমাদের স্কলারশিপ চলে যাবে, ঠিক আছে? তো এই নিয়মটা বুঝতে পারছেন কিনা জানি না। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে আপনি যখন ফার্স্ট ইয়ারে থাকবেন, সেকেন্ড ইয়ারের মে মাসের মধ্যে আপনাকে এসএসকে 3 কমপ্লিট করতে হবে। এবং যখন সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যাবেন, থার্ড ইয়ারের মে মাসের মধ্যে আপনাকে এসএসকে 4 কমপ্লিট করতে হবে। এবং এই নিয়মটা করার একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা বলছে আমাদের টিচাররা সেটা হচ্ছে যে যে ব্যাচেলর শেষ করার পর অনেকেই এসএসকে 4 দিতে পারেন না, ঠিক আছে? সময় থাকে না, থিসিস করা লাগে, হ্যাঁ, বা অনেকে ইন্টার্নি করে, ঠিক আছে? তো ওই সময় হচ্ছে যে টিচাররা খুব বিপদে পড়ে যায়। টিচাররাও চায় যে সবাইকে সার্টিফিকেট দিতে, কিন্তু এটা হচ্ছে গভর্নমেন্টস এর একটা রুল, এখানে ইউনিভার্সিটি করার কিছু থাকে না। তো যাদের এসএসকে 4 সার্টিফিকেট নাই তখন টিচাররা বাধ্য হয় তাকে সার্টিফিকেট ছাড়াই হচ্ছে দেশে পাঠাইতে, ঠিক আছে? তো যাদের এসএসকে 4 সার্টিফিকেট থাকে না তারা সার্টিফিকেট ছাড়াই দেশে চলে যায়, ঠিক আছে? এবং এটা হচ্ছে ফোর্থ ইয়ারে গিয়ে খুবই একটা ঝামেলার বিষয়। এই জন্য টিচার, আমাদের ইউনিভার্সিটি টিচাররা এই নিয়মটা করছে যে তোমরা থার্ড ইয়ারে মে মাসের মধ্যেই হচ্ছে এসএসকে 4 সার্টিফিকেট আমাদের জমা দিয়ে দিবা, তাহলে তোমরা হচ্ছে টিউশন ফ্রি থাকবা, আমরাও টিউশন ফ্রি থাকবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সুয়েস এর নিয়ম।
তো লাস্টে তোমাদের জন্য যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে, যারা ফার্স্ট ইয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসতেছো, অনেকেই এজেন্সির মাধ্যমে নিজে নিজে বা বড় ভাইদের মাধ্যমে, হ্যাঁ, অনেকে আমার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে? তো তারা যে যে ইউনিভার্সিটিতে আসতেছো, নিজেদের ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন সবকিছু জেনে নিবা। এবং চায়নাতে আসার পর অবশ্যই পড়াশোনার মন মানসিকতা রাখতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। ক্লাস মিস দিলে হচ্ছে যে পরীক্ষাও ভালো করতে পারবে না, স্কলারশিপও চলে যাবে, ঠিক আছে? এবং ইউনিভার্সিটি যে অন্যান্য রুলস গুলো আছে সেগুলো ভালোভাবে মানতে হবে, ঠিক আছে? এবং এই স্কলারশিপের যে রুলস গুলো এখন, হ্যাঁ, বা স্কলারশিপ চলে যাওয়ার যে কারণ, এগুলো হচ্ছে প্রায় সব ইউনিভার্সিটি সেম, ঠিক আছে? সব ইউনিভার্সিটিরই এখন হচ্ছে স্কলারশিপ অনেক হার্ড হয়ে গেছে। কোন ইউনিভার্সিটি এখন হচ্ছে যে এত সহজে স্কলারশিপ হচ্ছে যে তারা রাখতে দেয় না, ঠিক আছে? অবশ্যই তাদের কিছু না কিছু হচ্ছে রুলস এন্ড রেগুলেশন আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি এক এক রকম, ঠিক আছে? সব ইউনিভার্সিটি সেম না। কোনো কোনো ইউনিভার্সিটিতে হয়তো একটু কঠিন রুলস আছে, কোনো কোনো ইউনিভার্সিটিতে একটু ইজি রুলস আছে, ঠিক আছে? তো তোমরা যে ইউনিভার্সিটিতে যাও না কেন, ওই ইউনিভার্সিটিতে যাওয়ার আগে বা ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর তোমাদের হচ্ছে যে একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে। ওই ক্লাসের মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তখন টিচারকে তোমরা জিজ্ঞেস করতে পারো, এবং জিজ্ঞেস করে হচ্ছে ক্লিয়ার হয়ে নিতে পারো, ঠিক আছে? তো আগে থেকে ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। তারপর যদি তোমরা হচ্ছে কোনো বিপদে পড়ে যাও তখন কিন্তু আর টিচার তোমাকে হেল্প করবে না, ঠিক আছে? তো এই জন্য আগে থেকে জেনে নিয়ে সতর্ক হওয়া ভালো, ঠিক আছে? তো এই ভিডিওটা ছিল সবাইকে সতর্ক করার জন্য। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাইছো। যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জানতে পারছে এবং এগুলো মেনে নেওয়ার ট্রাই করবো। আর যারা হচ্ছে যে শুরুতে না দেখে চলে গেছে, তো সেটা তার ব্যাপার আর কি। তো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।